বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনির আয়োজন সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ফেস টু ফেস লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এএনএম মাসুম। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলাম এবং বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে একটি টানাপোড়েনের সৃষ্টি হয়েছে, যা আমরা লক্ষ্য করেছি। টানাপোড়েনের মূলত কারণ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যকে নির্মাণকে কেন্দ্র করে, যেখানে বাংলাদেশের সমস্ত আলেম সমাজ ফতোয়া জারি করেছে যে কোনো ভাস্কর্য তথা মূর্তি ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং তারা কোনো অবস্থাতেই এই ঘটনাকে সমর্থন করে না, খুব স্পষ্ট করে বলে দিয়েছে। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে ঘাড় মটকে দিব এবং যে কোনো অবস্থাতেই এই ভাস্কর্য হবে এবং খুব সোচ্চার একটা অবস্থা আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগ যে কোনো মূল্যেই ভাস্কর্য নির্মাণ করবে। পাশাপাশি আমরা গত 2 দিনে লক্ষ্য করলাম যে বাংলাদেশে বিভিন্ন মাহফিলে স্থানীয় আওয়ামী লীগের লোকজন সেখানে হুজুরদেরকে খুব ভালোভাবে কড়াভাবে শাসানোর ছলে ওখানে ওরা যেখানে মাহফিলে উপস্থিত হয়েছে এবং মুসল্লিদের হস্তক্ষেপে সেখানে হুজুরদেরকে তারা মোটামুটি রক্ষা করতে পেরেছে, যেখানে তারা এক পর্যায়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ মাহফিল বন্ধ করে দেওয়ার উপক্রম তৈরি করেছিল। এবং আমরা লক্ষ্য করলাম যে সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যে 5ই মের শাপলা চত্বরের সেই ট্র্যাজেডির প্রাক্কালে যেভাবে সন্ধ্যা এবং সারাদিনে যেভাবে বাইতুল মোকাররম সহ দৈনিক বাংলা মনে যেভাবে আগুনের লেলিহান শিখা আমরা দেখেছি ছড়িয়ে পড়েছে, হেফাজতের আন্দোলনকে কেন্দ্র করে কে বা কারা করেছে সেটা তদন্তে বেরিয়ে আসবে ইনশাল্লাহ, আশা করি ভবিষ্যতে। বাট আসাদুজ্জামান খান কামাল বলেছেন যে হেফাজতের কর্মীরা তা করেছে এবং উনি এই সম্পর্কে বলছে যে এটা নতুন করে তদন্ত শুরু হবে এবং হেফাজতকে উদ্দেশ্য করে সেখানে একটা চাপ প্রয়োগ তথা হেফাজতকে একটা মনস্তাত্ত্বিক ভাবে একটি চাপের মধ্যে ফেলার জন্য এটা বলেছে। এই সমস্ত অনুষ্ঠান নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের অনুষ্ঠানে আজকে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক এবং ঢাকা কলেজের ছাত্র দলের সাবেক তথা ঢাকা কলেজের ভিপি এবং যার নাম ঢাকা কলেজের ছাত্র দলের ইতিহাসে খুব স্বর্ণাক্ষরে লিখে রাখবে এবং থাকবে ইতিহাসে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির জনাব শরাফত আলী সপু। জনাব সপু ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, ধন্যবাদ। আপনাকে শোনা যাচ্ছে? জি, সুপ্রভাত সিডনির আয়োজনে ফেস টু ফেস লাইভ অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিকতার সহিত আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। দর্শক শ্রোতা, আমরা পরক্ষণে আমাদের দ্বিতীয় অতিথিকে পরিচয় করিয়ে দিচ্ছি। সিডনি থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অস্ট্রেলিয়ার সম্মানিত সংগ্রামী সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শ্রদ্ধাভাজন মুসলিউদ্দিন হাওলাদার আরিফ। জনাব আরিফ ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সাপ্তাহিক এই টকশো ভার্চুয়াল টকশো আপনাকে আমি শুনতে পাচ্ছি, আপনাকে ধন্যবাদ। এবং আমার সহ-আলোচক শ্রদ্ধাভাজন কম শোনা যাচ্ছে আরিফের কম শোনা যাচ্ছে। আরিফের ভলিউমটা একটু আপ করে নিন, ভলিউমটা বাড়াতে হবে। হ্যাঁ, শ্রদ্ধাভাজন জনাব আমি শরাফত আলী সপু, ভলিউমটা কম শোনা যাচ্ছে। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা এখন শুনতে পাচ্ছি। আরিফ ভাই, আপনাকে স্বাগতম ফেস টু ফেস লাইভ অনুষ্ঠানে আমাদের সময় দেওয়ার জন্য। কম শোনা যাচ্ছে। আরিফ ভাই, একটু মাইকটা সামনে নিয়ে অথবা মোবাইলটা আর একটু সামনে এসে কথা বলতে হবে। যদি হেডফোন থাকে বেটার হেডফোনটা ইউজ করেন। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে জনাব মীর শরাফত আলী সপু ভাইকে দিয়েই আজকের অনুষ্ঠানটা শুরু করতে চাই। জনাব সপু ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমানে আওয়ামী লীগ এবং হেফাজতে ইসলামের মধ্যে একটা মুখোমুখি অবস্থান, যে তারা হুজুররা বিভিন্ন গতকালকেও যাত্রাবাড়িতে একটা মাদ্রাসায় উপস্থিত হয়ে ফতোয়া জারি করেছে যে কোনো ভাস্কর্য তথা মূর্তি ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ এবং তারা তা করতে দিবে না। এবং আওয়ামী লীগের সমস্ত অঙ্গ সংগঠন তথা আওয়ামী লীগ সহ
সেখানে স্বেচ্ছাসেবক লীগ বলেন, যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, আজকেও সেখানে রাজু ভাস্কর্যের নিচে সেখানে আমরা দেখলাম যে অবস্থান, সেখানে তাদের বিক্ষোভ, তাদের অনড় অবস্থান। এই যে মুখোমুখি অবস্থানটাকে আপনি কিভাবে দেখছেন জনাব সবু ভাই? ধন্যবাদ আপনাকে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বিশেষ করে আজকে যে সুপ্রভাত সাপ্তাহিক, আপনাদের এটা সাপ্তাহিক সম্ভবত নাকি? জি ভাই, আমাদের অনুষ্ঠানটা সাপ্তাহিক। জি, সাপ্তাহিক এই অনুষ্ঠানের যে আয়োজন করেছেন এবং আমাকে যে আপনারা কিছু কথা বলার সুযোগ দিয়েছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং বিশেষ করে অস্ট্রেলিয়া, আমাদের সিডনিতে আমাদের প্রবাসী অনেক বাংলাদেশের লোকজনরা বসবাস করে এবং বিশেষ করে জাতীয় শক্তি পক্ষের অনেক লোকজন থাকেন এবং আমার আত্মীয় স্বজন এখানে থাকা বসবাস করেন। আমার সাথে অস্ট্রেলিয়ার সাথে সবার সাথে যোগাযোগ আছে। এখানে আমাদের যে আমার সাথে সহকর্মী ছিল, আমার সাথে কাজ করেছে, জনাব আরিফ হাওলাদার আমাদের আন্তর্জাতিক সম্পাদক ছিলেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত তরফ থেকে এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আসলে একটা জিনিস কি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, মানুষ কলম সবকিছু বুঝতে পারে, কারণ এখন যে কোনো ঘটনাই ঘটলে কলম সাথে সাথে খবর হয়ে যায় এবং বুঝতে পারে। এই যে বর্তমান যে প্রেক্ষাপট, এই যে ভাস্কর্য নির্মাণ নিয়ে যেসব আলাপ আলোচনা, যেসব কার্যক্রম চলছে, এটা আওয়ামী লীগের একটা স্ট্যান্ডবাজি, একটা মাঠ দখলের একটা অপকৌশল মাত্র। এছাড়া আমি অন্য কিছু মনে করি না। কারণ আপনারা দেখেছেন দেশের যে অবস্থা, এই যে করোনা মহামারীতে বাংলাদেশের যে অবস্থা, কোথাও ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাকরি নাই, মানুষ বেকার। আজকে রাস্তাঘাটে বের হলে দেখা যায় মানুষের কি হাহাকার অবস্থা। আজকে ঢাকা শহরে আমরা যারা বসবাস করি, রাজধানী ছেড়ে যারা গ্রাম দেশে অনেকে চলে যাচ্ছে। আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন মিডিয়াতে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, পত্রপত্রিকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সবাই আজকে গ্রাম দেশে চলে যাচ্ছে। অনেকের লেখাপড়া পর্যন্ত, স্কুলের ছেলেমেয়েরা লেখাপড়া বন্ধ করে দিয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা খুব করুণ। তো সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রতিবারই একটা ধাপ্পাবাজি দল, তাদের নেতা ছিলেন। আজকে আপনারা দেখেন বাংলাদেশে আজকে সবচেয়ে ঐতিহাসিক দিন 1990 সালে এই 6ই ডিসেম্বর স্বৈরাচার এরশাদ সরকারের পতন হয়েছিল। সেই পতন হয়েছিল কিসের জন্য? একমাত্র আপোষের নেত্রী ছিলেন আমাদের দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া। তার আপোষের নেতৃত্বের জন্যই কলম সেই সময়ে ছাত্র জনতা আমরা আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিলাম এবং তাকে আমরা তখন বয়সে যুবক ছিলাম। আমাদের তখন বেগম খালেদা জিয়া যে নির্দেশ দিতেন, যে নির্দেশনা পেতাম, সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করেছি, আন্দোলন সংগ্রাম করেছি এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই কলম তখন স্বৈরাচারের পতন হয়েছিল। আপনারা একটি জিনিস লক্ষ্য করেন, দুইটা জিনিস আমি খুব, যারা এখানে শুনছেন এই অনুষ্ঠান, 1972 থেকে 74 এই দেশের যখন দেশ স্বাধীন হওয়ার পরে একটি সরকার গঠন হলো, সেই 2 বছর মোটামুটি যাই হোক একটা গণতান্ত্রিক স্পেস ছিল কিছুটা। কি অবস্থা ছিল সেটা অনেকেই জানা আছে। তারপরে কি করলো, 74 সালে একদলীয় গঠন করলে, সেটা বাকশাল। সেই বাকশালের মাধ্যমে আমরা কি দেখতে পেলাম, যে সবাই যারা সরকারি চাকরিজীবী, সেনাবাহিনী থেকে শুরু করে আপনার সরকারি আমলা থেকে শুরু করে সচিব থেকে শুরু করে সবাই সেটার সদস্য হতে হবে, না হলে কেউ করতে পারবে না। সেখানে সবাই একটি দল হলো বাকশাল, সেখানে সবাই সদস্য থাকবে। আর আপনার হলো গিয়া 4টি পত্রিকার হলো, এর বাইরে আর কোনো কিছু থাকবে না। এই যে গণতন্ত্রকে হত্যা করলো কে? আপনারা দেখেন তখন এই আওয়ামী লীগ, তাদের নেতা শেখ মুজিবুর রহমান তাকে গণতন্ত্র হত্যা করলো। গেল এটা 75 সালে এদেশের 75 সালে তাদেরই লোকজনরা, তাদেরই বিশ্বাসঘাতক খন্দকার মোস্তাক সহ আওয়ামী লীগের নেতারা, তাদের নেতাকে হত্যা করা হলো। তারপরে সিপাহী জনতা মিলে, আমি খুব সংক্ষিপ্ত বলছি কারণ বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, সিপাহী জনতা মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠ করলেন। জিয়া রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরপরই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন, সমস্ত দলের রাজনীতি করার সুযোগ করে দিলেন, পত্রিকাগুলিকে অবাধ ছিল। আজকে যে ইলেকট্রিক মিডিয়া, আজকে দেখেন 24-25টা ইলেকট্রিক মিডিয়া
আছে। এই 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 কার সুবাদে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার যে পত্রপত্রিকা স্বাধীন করে দিলেন, মানুষের বাক স্বাধীনতা দিলেন, মানুষের আইনের শাসন ছিল না। তখন আমরা দেখেছি ছোটবেলায়, আমরা যখন গ্রাম দেশে ছিলাম, আমাদের যদি সন্ধ্যার সময় যদি একটা বদনা রেখে দেওয়া হয়তো, সকালবেলা সেই বদনাটা ছিল না। চোর, চুরি, ডাকাতি, রাহাজানি শুরু করে সমস্ত কিছু ছিল। এই আওয়ামী লীগ তখন, আজকে এর পরিপ্রেক্ষিতে গেল, তখন এই ঘটনা ঘটেছিল। এবং জিয়া রহমান সেখান থেকে আইনের শাসন সৃষ্টি করলেন, গণতন্ত্রে মানুষের কথা বলার সুযোগ করে দিলেন, তারপরে সংবাদপত্রের স্বাধীনতা দিলেন। ঠিক দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র করে জিয়া রহমানকে হত্যা করল 1981 সালের 30শে মে। সে হত্যা করার পরে তখন আমাদের আবার আরেক স্বৈরাচার আবির্ভাব হলো, হোসেন মোহাম্মদ এরশাদ। উনি 9 বৎসর নির্বাচন ছাড়া ওই জোর করে মোটরসাইকেল 10টা মোটরসাইকেল 20 জন লোক দিয়ে উনি কেন্দ্র দখল করে উনি ভোট করে নিয়ে যেতেন এবং 9 বৎসর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। এই 9 বৎসর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা তখন স্বৈরাচার রাষ্ট্রপতি আন্দোলন সংগ্রাম করেছি এবং ইনশাল্লাহ খালেদা জিয়ার আপসের নেতৃত্বের জন্যই তখন স্বৈরাচার মুক্ত হয়েছিল। আজকে সেই 6 ডিসেম্বর, এই 6 ডিসেম্বর আমি তখন জেলে ছিলাম। 10ই অক্টোবর যখন চূড়ান্ত আন্দোলনের রূপরেখা শুরু হলো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের দৈনিক বাংলা মোর্চা শুরু হলো। এরপরে 10ই অক্টোবর 16ই অক্টোবর আমাকে গ্রেপ্তার করা হলো। আমি গ্রেপ্তার হলাম। আমাদের সাবেক ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ইলিয়াস আলী গ্রেপ্তার হলো। আমাদের সাথে অসংখ্য নেতৃবৃন্দ আরো ছিলেন, সবাই তখন আমরা একসাথে জেলে ছিলাম। তো তারপরে কি হলো, 6 তারিখে এরশাদের পতন হলো। বেগম খালেদা জিয়াকে এই দেশের জনগণ, আপামর জনগণ ভোট দিয়ে তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতেন। উনি আসলেন, আসার পরে উনি যে জিনিসটা করলেন, আমাদেরই ছাত্রদেরই দাবি ছিল ম্যাডামের কাছে যে গণতান্ত্রিক ই করতে হবে, সংসদীয় পদ্ধতি নিয়ে আসতে হবে। সংসদীয় পদ্ধতি নিয়ে আসতেন 91-এ 91 সালে নির্বাচনের পরে বেগম খালেদা জিয়া সংসদীয় পদ্ধতি নিয়ে আসতেন এবং আবার গণতান্ত্রিক চর্চা শুরু হলো 91 থেকে 96 সালে। এই 96 সালে গণতন্ত্রকে তারা, এই আওয়ামী লীগ, আপনি চিন্তা করে দেখেন, তারা একটি আন্দোলনের অজুহাত দিয়ে, এই যে আজকে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে জামাত শিবির, তারা বলে স্বাধীনতা বিরোধী, আপনি পূর্বে বলে স্বাধীনতা বিরোধী, এই তাদেরকে সাথে নিয়ে অনেক ছবিগুলো যে আমার সাথে থাকতে আপনাকে দেখাতে পারতাম। এই জামাত শিবিরকে নিয়ে তারা তথাকথিত আন্দোলন করলেন। আন্দোলন করে কি করলেন, 96 সালে তত্ত্বাবধায়ক সরকার করলেন। তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা দাবি উঠালেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে ছেড়ে দিয়ে, উনি তত্ত্বাবধায়ক সরকার পাশ করে ক্ষমতা ছেড়ে দিলেন। নির্বাচন হলো। সে নির্বাচনে কি হয়েছিল অনেকে জানা আছে, অনেক প্রশাসনের অনেক লোকজন তখন নেগেটিভলি কাজ করেছে। তারপরেও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 116টা আসন পেয়েছিল বিএনপি। তখন বিএনপি সর্বোচ্চ বিরোধী দল হয়েছিল। হওয়ার পরে তখন আওয়ামী লীগ 21 বছর পর ক্ষমতায় আসলো। 21 বছর পর ক্ষমতায় আসার পরে তাদের যে আসল রূপ তখন কোনো মানুষ বুঝে গিয়েছে। তারা সারা বাংলাদেশে লক্ষ্মীপুরের নোয়াখালী তাহের হত্যা করা হয়েছে। তারপর আমাদের শামীম ওসমান নারায়ণগঞ্জের, তার নেতৃত্বে এরকম ভাবে সারা বাংলাদেশে একটা বিভীষিক অবস্থা সৃষ্টি করলো। মানুষ অতিষ্ঠ হয়ে গেল। আবার আসলো 2001 সাল। 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন হলো। সে নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি মানে আসন আপনি 200 উপরে, দ্যাট মিনস ব্যাপক সংখ্যক এই নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। আজকে দেখেন, এরপরে সরকার চলতে ছিল, এরপরে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র করে 2007 সালে 28 অক্টোবর তখন এই আপনারা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার বিএনপিকে, আজকে আমাদের নেতা তারেক রহমান বেগম খালেদা জিয়াকে জেলে ঢুকিয়ে দিলেন এবং তারেক রহমানকে মেরুদণ্ড ভেঙে দিয়ে তাকেও জেলে রাখলেন। আরাফাত রহমান কোকো, তাকেও, শেখ হাসিনাকে, এমনি করে আজকে বাংলাদেশের একটি ভিন্ন রূপ অবস্থা সৃষ্টি করেছিল। 2008 সালে নির্বাচন হলো। সেই নির্বাচনে কি হয়েছিল সেটা আপনারা জানেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ভালো মতোই কিছুটা চলতে ছিল,
কিছুদিন পরে তাদের সেই রোগ, তাদের যে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার যে তাদের যে চেষ্টা, সেই চেষ্টা তারা সফল হয়েছে। তারা কি করলেন? তারা আবার সেই তত্ত্বাবধায়ক সরকার সংসদে নিয়ে আসলেন। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তারা দলীয় সরকারের অধীনে। আজকে চিন্তা করে দেখেন যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য জামাতের সাথে, যারা স্বাধীনতা বিরোধী কথা বলে, জামাতের সাথে তারা লিয়াজু করে তত্ত্বাবধায়ক সরকার বিল নিয়ে আসলো। তারাই আবার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তারা আবার সেই ইসে নিয়ে আসলেন, তত্ত্বাবধায়ক বাতিল করে তারা এক সরকার। আজকে দেশে দেখেন কি অবস্থা। 2013 সালে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, মানুষ ভোট হয় নাই। পৃথিবীর ইতিহাসে আছে কিনা এবং সামনে হবে কিনা আমার জানা নাই। 151টা সিট আমাদের কি জানি তখন আমাকে 2013 সালে আমার মনে আছে, আমাকে 14ই নভেম্বর আমাকে গ্রেপ্তার করা হলো। আমি তখন জেলে ছিলাম। তো যাই হোক, তখন তারা একটা নির্বাচন করলো, 151 জন তারা বিনা প্রতিনিধি নির্বাচন করে নিয়ে আসলো। তার মানে 151 জন সরকার গঠন করার জন্য যা করা দরকার সেটা করে নিল, আর কি আসবো না সেটা দেখার বিষয় না। তারা সরকার গঠন করলো বিনা ভোটে। আবার 5 বছর চলে গেল। 2018 সালে এই যে আমাদের মধ্যে লোকজনকে আমাদেরকে সবাইকে জেলে ঢুকাই দিলেন। ঢুকাইয়া তারা আগের মানে দিনের ভোট রাত্রিবেলা, আগের দিন রাত্রিবেলা তারা করে নিল। বিশেষ করে সরকারি কিছু লোকজন দিয়ে, সরকারি বাহিনী দিয়ে তারা নিয়ে গেল। আজকে দেশের যে অবস্থা সৃষ্টি করেছে, দেশের যে গণতন্ত্র হত্যা করেছে, আইনের শাসন নাই, দেশে আজকে একটা বিভীষিকা অবস্থা চলছে। এই জন্য দায়ী আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি জীবনও এখান থেকে রেহাই পাবে না, তাদেরকে কেউ এই দায় থেকে তারা রেহাই পাবে না। তাদের এই জবাব বাংলাদেশের মাটিতে একদম এই কাঠগড়া তাদেরকে দাঁড়াইতে হবে। শ্রদ্ধাভাজন সব্বু ভাই, আছি আপনার কাছে আবারও আছি। আরিফ ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আরিফ ভাইয়ের লাইনের সমস্যা। আরিফ ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি আগের লাইনে ব্যাক যান, আমি এই লাইনে আপনাকে শুনতে পাচ্ছি না। আমি দুঃখিত যে আরিফ ভাইয়ের সংযোগ পাচ্ছি না। আমি সবু ভাইয়ের কাছে আবারও যেতে হচ্ছে। দুঃখিত সবু ভাই, আপনাকে আবারও বলতে হবে। তো আমরা তো দেখলাম যে 2013 সালের 5 মের পরে যে একটা বৈরী অবস্থা থেকে হেফাজতের সাথে একবারে যোজন সম্পর্কটা কেমন জানি খুব, মানে বাংলাদেশে যেভাবে বলে যে আমদুদের মতো একটা সম্পর্ক, যে হঠাৎ একটা তিক্ত সম্পর্ক থেকে একবারে আমদুদের মতো সম্পর্ক হয়ে গেল হেফাজত আর আওয়ামী লীগের মধ্যে, যেখানে আল্লামা আহমেদ শফী শেখ হাসিনাকে কওমি জননী এবং তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য শোকরানা মোনাজাত। তো ওনার মৃত্যু পরবর্তীতে আপনি কি মনে করেন যে শুধু ভাস্কর্য ইস্যুতেই হেফাজতের সাথে আওয়ামী লীগের টানাপোড়েন, নাকি এর বাইরে অন্য কিছু থাকতে পারে ইনসাইডে? কি মনে করেন আপনি সবু ভাই? আমি সেটাই আপনাকে, আমি আসতেছিলাম হেফাজতের ইটা আসতেছিলাম আমি আপনাকে, যেহেতু আমি পূর্বের কিছু ঘটনা বললাম তারপরে আসতেছিলাম। আজকে দেখেন আপনি যে কথাটা বলছেন ঠিকই বলেছেন, যে আওয়ামী লীগ আজকে হেফাজতের 5ই মে, তখন হেফাজতের একটি অংশ ছিল, তাদের সাথে বিভিন্ন সময় তাদের সাথে কাজ করেছে। যখন এই কওমি, আপনারা দেখে সোহরাওয়ার্দী উদ্যানে যখন শেখ হাসিনাকে বর্তমান প্রধানমন্ত্রীকে আপনি নিয়ে আসলেন, কওমি, তাকে কি বলে, কওমি মা বললেন নাকি, এরকম একটা উপমা দিলেন। এবং যারা যে আজকে এই যে হাসানুল হক ইনু সাবরা বলেন তেতুল হুজুর, এই তেতুল হুজুরের পিছনেই তারা শেখ হাসিনা যে আপনারা দেখেছেন তাকে সালাম ঠিক শুরু করে অনেক আওয়ামী লীগের বড় নেতারা তখন গিয়েছিল, এবং তারা সে সোহরাওয়ার্দী গিয়েছিল, এবং তারা কওমির মাধ্যমে সবকিছু দিয়ে দিলেন। এরপরে আপনার প্রশ্ন ঠিকই আছে, এরপরে কেন তাদের অবস্থায় সৃষ্টি হলো? আজকে যে সৃষ্টি হবে, কারণ আপনাকে তো বুঝতে হবে বাংলাদেশের মানুষ আজকে 2013 সালে যে ছেলেরা, যে যুবকটা ভোটার হয়েছে, সে অর্ধবিন্দু ভোট দিতে পারে নাই। তার মনের ভিতরে রাগ, ক্ষোভ, এটা তো একদিনে হয় না। ক্ষোভ তো মানুষের আস্তে আস্তে জিনিসটা সেটা প্রকাশ হয়। আজকে স্বাভাবিক ক্ষেত্রে আজকে আমাদের যে হুজুররা আছেন, যে হেফাজতে যারা আছেন, দেশের ভিতরে যে অবস্থা চলছে, আপনি তো হ্যাঁ, শেখ মুজিবুর রহমান সাহেবকে আমরা শ্রদ্ধা করি অবশ্যই। সে বাংলাদেশের স্বাধীনতার জন্য তার রাজনৈতিক প্রজ্ঞা থেকে শুরু করে সে অনেক জেল খেটেছে, অনেক কিছু করেছে, দেশের স্বাধীনতা জন্য তার অবদান প্রচন্ড, তাকে আমরা ছোট করে দেখার কোনো বিষয় নাই। সোজা তাকে তো শ্রদ্ধা করার জন্য অনেক পন্থা আছে। আপনি যেহেতু আমাদের হাদিস কোরআনে উল্লেখ আছে মূর্তি ভাস্কর্য এটি নিষিদ্ধ আছে,
তো আমি সেটাকে না করে, এবং আপনারা দেখেছেন আমাদের আলেম সমাজক্রম তারাক্রম একটা ফতোয়া দিয়েছে যে আপনি সেখানে মিনার করেন, মিনার করে আপনারা দেখেন একটা জিনিস আমি আরেকটু বলি তার পূর্বে, এই যে শহীদ মিনারে 3টা স্তম্ভ আছে, আর আমাদের স্বাধীনতার স্মৃতি আমাদের সাভারে 7টা স্তম্ভ আছে। সেখানে তো তখনকার আর্কিটেক্ট যারা ছিলেন, ডিজাইনার ছিলেন, তখন তো তাদেরই নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, তখন তারাও তো পারতেন ইচ্ছা করলে যে সেই ভাস্কর্য স্বাধীনতার বিভিন্ন যারা যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, যারা আত্মহত্যা দিয়েছে, শহীদ হয়েছে, তারপরে যারা শহীদ মিনারে যারা ভাষা আন্দোলনের জন্য যারা যারা শাহাদাত বরণ করেছিলেন, তা রফিক বরকত, তাদেরও তো ছবি দিতে পারতেন। কেন দেওয়া হয়নি? কারণ জানেন যে এটি যেহেতু আমাদের ইসলাম, বাংলাদেশে এটি মেজরিটি ইসলামিক দল, সেই দেশে যদি এই মূর্তি অথবা পুঁই থাকে, এটা যেহেতু ইসলামের দৃষ্টিকোণ থেকে এবং হাদিস করে নিষিদ্ধ আছে, সেই জিনিসটা তারা সেখানে রাখা হয়নি। আজকে কেন এই মূর্তি নিয়ে আজকে একটা মূর্তি করে আজকে দেশের মধ্যে যে বিভাজন সৃষ্টি করা হয়েছে, আজকে দেশের যে অবস্থা সৃষ্টি করেছে, মুখোমুখি অবস্থা, আজকে মানুষের প্রতিটি জায়গায় আতঙ্ক যে কি হবে, কি হতে যাচ্ছে, কেন হচ্ছে, আজকে যে অবস্থা সৃষ্টি করেছে, এটি আওয়ামী লীগের একটি ওই যে আমি পূর্বে বললাম যে দেশকে আজকে তারা ভোগড়া করে বের দিয়েছে। আজকে ফরিদপুরে আওয়ামী লীগের পাতি নেতা সে 2000 কোটি টাকা আপনার বিদেশে পাচার করেছে। আজকে শাহেদরা হাজার হাজার কোটি টাকা, আজকে মার্কস, এদের স্বাস্থ্য খাতে যে দুর্নীতি আজকে তারা নিয়েছে, আজকে সাবরিনা, আজকে দেখেন তারা কত টাকা নিয়েছে। এই সব কিছু আরো অপকর্ম আজকে বাংলাদেশ ব্যাংকের যে পি কে হাওলাদার কানাডায় আছে, সে কত টাকা সে মেরে চলে গেছে। একটা গরিব দেশ, মানুষের পরিশ্রমের টাকা, সে টাকাগুলো নিয়ে তারা আজকে বিভিন্ন জায়গায় চলে গেছে। এই সব কিছু অপকর্ম থেকে ঢাকা দেওয়ার জন্য আজকে আওয়ামী লীগের একটা স্ট্যান্ডবাজি, তারা এই জিনিসটাকে সামনে নিয়ে আসছে যে ভাস্কর্য যদি করা হয় তাহলে স্বাভাবিক ক্ষেত্রে এই দেশের মুসলমান আলেম সমাজ থেকে শুরু করে যারা মুসলমান সবারই এটা নিষেধ, যেহেতু কোরআন হাদিসে এটা নিষেধ আছে, সেহেতু এটা নিয়ে একটা আন্দোলন সংগ্রহ হবে, এবং তারা সেই জিনিসটাকে সামনে রেখে তারা ক্ষমতাকে বিনা ভোটে ক্ষমতা চিরস্থায়ী করার জন্য তাদের এই অপকৌশল। এই ছাড়া আমি আর কিছু মনে করি এখানে কোনো রাজনীতি নাই, এখানে তাদের এটা স্ট্যান্ডবাজি, এক কথা বলা চলে তাদের অপকৌশল স্ট্যান্ডবাজি, তারা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য। আপনারা দেখেছেন কিছুদিন আগে আজকে ডিএমপির থেকে তারা প্রেস নিউজ দিচ্ছে সভা সমাবেশ নিষিদ্ধ। বাংলাদেশে কি মার্শাল্লাহ চলছে নাকি সামরিক আইন চলছে? সভা সমাবেশ কেন আপনি নিষিদ্ধ করবেন? তারা মুখে বলে গণতন্ত্র আছে, গণতন্ত্র যদি থাকে, হয় কেন? আমি এই প্রসঙ্গে আসছি আপনার কাছে, জাস্ট আমি আরিফ ভাইকে সংযুক্ত করে নিতে চাই। আরিফ ভাই আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পারতেছি। আপনি আমাকে একটু দয়া করে বলবেন কি যে সবু ভাইয়ের সম্পূর্ণ বক্তব্য আপনি ডেফিনেটলি শুনেছেন, তো আপনাকে আমি প্রশ্ন করতে চাই যে শুধু কি ভাস্কর্যের মাধ্যমেই প্রকৃত শ্রদ্ধা জানানো যায়, নাকি ভাস্কর্য ছাড়াও শ্রদ্ধা জানানোর আরো কোনো ওয়ে আছে, আরো কোনো পদক্ষেপ আছে? কি মনে করেন আপনি? ধন্যবাদ মাসুম, ধন্যবাদ সুপ্রভাত সিটিকে গুরুত্বপূর্ণ এই রোববারের ভার্চুয়াল এই টক শোতে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আমি আজ এটা ডিসেম্বর মাস, আমি সর্বপ্রথমেই আমার বক্তব্যের আগে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতেছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি সকল শহীদদের যারা 1971 সালে তাজা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন, বাংলাদেশ নামক এই ভূখণ্ডটাকে স্বাধীন করেছেন। তার সাথে আরো শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আজকে 6 ডিসেম্বর স্বৈরাচারের পতন এবং গণতন্ত্রের মুক্তি দিবস। যারা 1990 সালে আমাদের শ্রদ্ধাভাজন সুপু ভাই আমার সাথে লাইনে আছেন, ওনাদের নেতৃত্বে 1990 সালে এরশাদের বিরুদ্ধে সেই গণতন্ত্রে রক্ষার জন্য দেশমাতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অনেক আসাদ, ডাক্তার মিলন সহ অনেকেই শহীদ হয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করতেছি। আপনার কোশ্চেনে ফিরে আসি। আসলেই গণতন্ত্র এবং দেশ গঠনের পরে বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রনায়করা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে, রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মাধ্যমে, আপনি যদি উদাহরণটা দেখেন মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, আমাদের পার্শ্ববর্তী দেশ
ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রনায়করা আছেন, তারা কিন্তু তাদের গণতন্ত্র এবং তাদের শাসন ব্যবস্থার মাধ্যমে জনগণের আত্মার সাথে মিশে আছে। আপনি বাংলাদেশের উদাহরণটাই দেখেন না কেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বিএনপি প্রতিষ্ঠা করেছেন, যেই দলটা এই 50 বছর বাংলাদেশটা স্বাধীন হয়েছে, এই 50 বছরে আপনারা স্ট্যাটিস্টিক্যালি দেখবেন যে যতগুলা সুষ্ঠু নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দলটা পাঁচবার ক্ষমতা এসেছে, কোনো কুয়ের মাধ্যমে না, জনগণের হৃদয়ে মিশে আছে এই বিএনপি। দেখেন গত 12-14 বছর বিএনপি ক্ষমতা নাই, আপনি কি দেখতে পাবেন একটা ইউনিয়ন বিএনপির সভাপতি আওয়ামী লীগে যোগ দিছে? না, দেয়নি। তাহলে এই দলটা, এটা একটা আদর্শ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু আমাদের সামনে একটি দৃষ্টান্ত, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূর্তি এবং এই আওয়ামী লীগ এখন শুরু করছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওনার নাম মুছে ফেলছে, স্কুল থেকে মুছে ফেলতেছে, যেখানে যেখানে দেখতেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম, সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামটাকে মুছে ফেলতেছে। আসলে কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামটাকে মুছে ফেলে কি বাংলাদেশের 18 কোটি মানুষের মন থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলতে পারবে? না, কখনো পারবে না। যেটা পারে নাই বিগত দিনে, আগামী দিনেও পারবে না। আপনি দেখেন, আপনি ছাত্রলীগের কথা বলেছেন, ছাত্রলীগ এই হুজুরদেরকে ধমকি দিচ্ছে, হুমকি দিচ্ছে, সে করতেছে। আসলেই এটা হচ্ছে যে শেখ হাসিনা, সে একটা স্বীকৃত স্বৈরাচার, ভোটের মাধ্যমে আসে নাই। কিন্তু 38 তারিখের ভোট 29 তারিখে সিলচপ্পর মেরে পুলিশি কায়দায় প্রশাসনকে ব্যবহার করে মিডনাইটের সরকার, একটি নির্বাচিত সরকার না। অতএব সে বাংলাদেশের মানুষকে ওন করে না, বাংলাদেশের মানুষকে সে ভালোবাসে না। শেখ হাসিনা মনে করে যে বাংলাদেশের মানুষ যদি একদিনও ভোটাধিকার প্রয়োগ করতে পারে, নিরপেক্ষভাবে নির্ঘাত বিএনপিকে ভোট দিবে এবং বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসবে। এই কারণে তাদের এত ভয়। আপনি যুবলীগের কথা বলবেন, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের কথা বলবেন, যুবলীগ তো তাদের নিজেদের কর্মকাণ্ডেই কিন্তু এটা আজকে দর্শক লীগ হিসাবে পরিচিত, এটা আজকে ক্যাসিনো লীগ হিসাবে পরিচিত। বাংলাদেশের টাকা লুটে পাটে বিদেশে বেগম পাড়া, মালয়েশিয়াতে সেকেন্ড হোম, এগুলো তৈরি করছে। সব কে করতেছে? আওয়ামী লীগের লোকজন। সে কে করতেছে? যুবলীগের লোকজন। যুবলীগের লোকের হাত থেকে বিদ্যা পর্যন্ত আপনি রক্ষা পেতেছেন না, বিদ্যাকে দর্শন করতেছে, 100 বছরের বিদ্যাকে দর্শন করতেছে। তো এটা হচ্ছে যে আওয়ামী লীগের চরিত্র। তারা এই এই ভাস্কর্য নামে একটা নতুন রঙ্গ খেলা সৃষ্টি করছে। নতুন এই রঙ্গ খেলার মাধ্যমে ভাস্কর্য নামে বাংলাদেশের টাকা লুটে পেটে বিভিন্ন ডিস্ট্রিক্টে তাদের নেতা, এই যুবলীগ আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে বিতরণ করতেছে। অন্য উপায়ে এটা একটা লুটপাট, এটা আসলে কোনো ভাস্কর্য না। আবার কালকে দেখলাম যে বাংলাদেশে কোন জায়গায় কুষ্টিয়া নাকি ভাস্কর্য কে যেন ভাঙছে, এটার প্রতিবাদে আমি মনে করি এটা হচ্ছে যে আওয়ামী লীগের একটা খেলা। তারা নিজেরাই ভাস্কর্য ভাঙে আবার এই বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র বানানোর জন্য এই হুজুরদের উপরে দোষ দিবে। আবার দেখলাম এখানে দিল যে মাদ্রাসা ছাত্র এখানে সংযুক্ত। আসলে এগুলা সবই কিন্তু তাদের নাটক। কয়েকদিন আগে বাংলাদেশে কয়েকটি উপনির্বাচন হয়েছে, আপনি জানেন ঢাকায় 18 আসনে উপনির্বাচন হয়েছে। এটা কি কোনো নির্বাচন হয়েছে? কোনো নির্বাচন হয় না। রাত্রে বিএনপি কোনো নেতা কর্মীদেরকে কেন্দ্রে ঢুকতে দেয় নাই, আগের রাত্রে সব সেট আপ করে কেন্দ্রে অবস্থান করে লুটিপাটি সব নিয়ে গেছে। আসলে একটা এই আওয়ামী লীগ সরকারটা বাংলাদেশকে একটা লুটের রাষ্ট্র হিসেবে পরিণত করছে। আপনি এটা হচ্ছে যে একটা চক্রান্ত। আপনি একটা গল্প আছে যে এলোমেলো করে দেমা লুটিপুটে খাই। এখন এই যে বাংলাদেশটাকে এই বাংলাদেশের এই সুন্দর ভূখণ্ডকে এলোমেলো করে দিয়া বাংলাদেশটাকে লুটিপুটে খেয়ে আগামী দিনে তাদের পকেটটা ভারী করার জন্য আর বিদেশ থেকে দেখাবে, বিদেশে কি দেখাবে যে বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্র। তারা এমন একটা দল, তারা যদি 10টা লোক রাস্তা দাঁড়ায় যদি তাদের বিরুদ্ধে কথা বলে, তারা বলে যে এটা সরকার বিরোধী আন্দোলন। তারা এত ভয়, তারা সকালে ঘুম থেকে উঠতে বিএনপি, ঘুমাইতে গেলে বিএনপি,
বিএনপি ছাড়া আসলে কোনো কথা নাই, তাদের আতঙ্ক হইলে শুধু বিএনপি বিএনপি জি বিএনপি। জি, ধন্যবাদ ধন্যবাদ আলী ভাই, আপনার বক্তব্য অনেক স্পষ্ট। আমরা একটু জনাব সবু ভাইয়ের কাছে যেতে চাই। সবু ভাই, আপনি যেখান থেকে শেষ করেছেন আমি আপনার সেই অংশটুকু আসতে চাই। আমাদের পূর্ব নির্ধারিত প্রশ্ন সেখানেই আছে যে ঢাকা মহানগর পুলিশ সকল ধরনের জমায়েত, সভা, সেমিনার, যে কোনো ধরনের মিছিল মিটিংকে নিষিদ্ধ ঘোষণা করেছে তথা এক ধরনের ব্র্যাকেট বন্দির মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু আমি তো আজকেও দেখলাম যে রাজু ভাস্কর্যের সেখানে যুবলীগ, ছাত্রলীগ ভাস্কর্যের সমর্থনে সেখানে সমাবেশ করছে। আপনার কাছে ব্যাপারটা কেমন লাগতেছে যে আপনিও তো রাজপথের নেতা, কারোর ক্ষেত্রে অনুমতি নিতেই হবে, আবার সম্পূর্ণ নিষেধাজ্ঞা, আবার এখানে সরকারি দল বলেই তারা অনায়াসে সবকিছু করছে, কিভাবে দেখবেন আপনি? ধন্যবাদ। আসলে এটার জবাব কি দিব, এটা আপনি এই আপনার কথার মধ্যে কোনো জবাব চলে আসছে, কোনো আপনি আপনি প্রশ্ন করছেন এবং আপনি জবাবটা চলে আসছে। কারণ আপনি লক্ষ্য করবেন যে আগামীকাল আমাদের একটি মিলাদ মাহফিল আয়োজন করছি জাতীয় স্বেচ্ছাসেবকের উদ্যোগে। আমাদের যে স্ট্যান্ডিং কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং মির্জা আব্বাস সাহেব স্ট্যান্ডিং কমিটির মেম্বার, ওনারা যেহেতু করোনা আক্রান্ত এবং সবাই বিভিন্ন দোয়া মাহফিল, আমাদের পার্টি বিশ্ব কেন্দ্রীয় কার্যালয়ের নিচে একটি মিলাদ মাহফিল করার জন্য এবং ছোটোখাটো প্রোগ্রাম করার জন্য জায়গা আছে। সেই জায়গাটুকু আমাদেরকে নিষেধ করে দিলে সেখানেও আমাদের মিটিং মিছিল করা যাবে না, কোনো মিলাদ মাহফিল করা যাবে না। আর আপনি যে কথাটা বললেন শুধু রাজু ওই ভাস্কর্য, রাজু ভাস্কর্য না, ওই ভাস্কর্য সামনে সারা বাংলাদেশে আজকে আওয়ামী লীগ আজকাল তারা বিক্ষোভ সমাবেশ করেছে এবং আওয়ামী লীগের অফিস থেকে যুবলীগ বলেন, স্বেচ্ছাসেবী লীগ বলেন, ছাত্রলীগ বলেন, তারা মিটিং মিছিল তারা সারাদিন তাদের কার্যকর, তাদের জন্য আইন নাই, তাদের জন্য আইন নাই, তারা এসব কার্যকর বুঝি বললাম কিসের আইনের শাসনই তো নাই। তাহলে হাজার হাজার কোটি টাকা বেরিয়ে বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। আজকে নারী নির্যাতন হচ্ছে যেভাবে, আজকে আপনারা দেখেন যে কিভাবে আপনি যে এমসি কলেজে কি ঘটনাটা ঘটলো, নেককার ঘটনা ঘটলো। আজকে প্রতিটি জায়গায় আজকের আইনের শাসন, আওয়ামী লীগ করলে সব মাপ, আর আওয়ামী লীগ ছাড়া তারা, কারণ এই সরকার তো ভয়। ওই যে আরিফ একটা কথা সুন্দর বলছে, যে আমার আরিফ বলছে যে 10টা লোক যদি ওই যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে তাহলে মনে ভয়ে হায় হায় আওয়ামী লীগের মনে পতন হয়ে গেল, আওয়ামী লীগ বলে এই চলে গেল। কিন্তু বিএনপি আজকে যে আমাদের একজন বিএনপি নামক মন্ত্রী আছে, আমি তাকে বলি হাসান মাহমুদ, ওই আর কাজই হলো গিয়া বিএনপির গালি শুরু করা সকাল থেকে রাত্রে বলবে। ভাইরাস বিএনপির কোনো কর্মকাণ্ড নাই, কারণ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে নজরবন্দি করে ঘরে বন্দি করে রাখা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান সে বাইরে, বিএনপির আমাদের নেতারা সবাই অসুস্থ, বিএনপি কোনো কর্মকর্তা, তারপরেও বিএনপি ষড়যন্ত্রে গন্ধ পায়। এই যে আমাদের হেফাজত বলেন, এই যে হুজুর সাহেবরা যে প্রোগ্রাম কর্মসূচি পালন করছেন, এটা নাকি আমি গতকালকে দেখলাম ওই যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উনি বলে এটা নাকি তারেক রহমানের নির্দেশিত করতেছে। আরে বাবা, তারেক রহমানের নির্দেশ যদি করে, বিএনপি যদি এতই তাহলে বিএনপি ছাইরাদের ক্ষমতায় আসে, বিএনপি দেশ চালাক, তাহলে আপনি তো দেশ চালার দরকারটা কি? আপনারা তো দেশ, বিএনপি যদি এতই কিছুই পারে, বিএনপি যদি এতই যে ভয় আপনাদের যে বিএনপি এটা করবো সেটা করবো, তাহলে বিএনপি ছেড়ে দেন। আমরা তো গণতান্ত্রিক পন্থায় আমরা সবকিছু গণতান্ত্রিক পন্থায় যাওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা কোনো রকম তাদের আগের রাত্রে ভোট করার জন্য আমাদের সেভাবে আমাদের নেতা কর্মীরা প্রস্তুত হয়নি এবং আমরা সেভাবে কাটতে পারি। আমরা সংগঠনকে গুছানোর জন্য আমাদের নেতা তারেক রহমান সারাক্ষণ উনি কাজ করছেন সংগঠনকে গুছানোর জন্য। কিভাবে সংগঠনকে তারাই করে এক এক সময় এক একটা ঘটনা ঘটাচ্ছে। এই যে আমি বললাম এই যে ভাস্কর্য, এটা তাদেরই স্টেটবাদী, তারা এটা সব তারাই করতেছে এবং তারা এটা করে তারাই এই জিনিসটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, কারণ তাদের পাট তোলার মাটি নেই, তাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, দেশটা একটা মানে ইয়ের মধ্যে অনিশ্চিত অবস্থায় আছে। দেশে কোথায় কি কখন কি হয় এটা আল্লাহ ছাড়া কিছু জানে না। কারণ মানুষ তো সবাই তো, আমরা তো মানুষ, কারণ মানুষ ভোট দিতে পারে না, মানুষ খেতে পারতেছে না, মানুষের যে অবস্থা হাহাকার, দেশ গ্রামে গেলে বোঝা যায় মানুষ আগেকার সে দিনে একবার মানুষ এখন এক বেলা খায়, আগে তো 2-3 বেলা খায়, এখন এক বেলা খায়, ওই দুপুর 12টার সময় খায় আর হয়তো বা রাত্রে যদি কিছু খাইলো নাইলে ঘুমায় পড়ে। এই অবস্থা, কোনো কাজ নাই, কর্ম নাই, এই অবস্থা হচ্ছে। এই জিনিসটা থেকে
তারা উত্তোলন করার জন্য, এই জিনিসটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য আজকে তারা এই ভাস্কর্য নাটক সাজিয়েছে। এবং আপনি যদি লক্ষ্য করবেন যে দেখেন এই যে কুষ্টিয়ার মতো জায়গায় ওইটা কিভাবে একটা ওপেন জায়গা, ওই জায়গায় কিভাবে সম্ভব ওইখানে ওইখানে যে করা সম্ভব, পুলিশের সামনে গুলি করতে, এটা কি সম্ভব? এটা কি বোঝার তো মানুষের অবকাশ থাকে না যে তারা কি চাচ্ছে, কি হতে যাচ্ছে। তাই আজকে আমরা বলবো যে সাধারণ আমরা যারা আছি, যারা এদেশের জনগণও এই দেশের মালিক, জনগণ যেদিন জেগে উঠবে তখন এইসব যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আর আওয়ামী লীগ, কোন লীগে কোনো পাত্তা থাকবে না। জনগণের দাবি করম জনগণ ঠিকই আদায় করে নেবে। সেটা দেখেছে আওয়ামী লীগ করম দেখেছে যে 69-এর গণঅভ্যুত্থান বলেন আর 71 মুক্তিযুদ্ধ বলেন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, সমস্ত ক্ষেত্রেই আওয়ামী লীগ করম দেখেছে। আওয়ামী লীগ একটা, আমার কষ্ট লাগে, এটাই দুঃখ লাগে যে আওয়ামী লীগের মতো একটা পুরাতন দল, তাদের মুখে যখন এসব স্বৈরাচারী কথাবার্তা শোনা যায়, আমি সব এক ব্যক্তি, এটা তো কোনো কথা না, এটা তো কোনো কথা হল না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনি রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, দেশ স্বাধীন করে আমাদের একটি সুন্দর দেশ উপহার দিয়েছিলেন। উনি পরিশ্রম করে দেশটাকে একটা জায়গায় নিয়ে আসছিলেন। কিন্তু আজকে আমাদের দেশের অবস্থা কি? এই অবস্থায় কোনো দেশ চলতে পারে না। এবং এটা কোনো চলার যতই চেষ্টা করুক তারা কিন্তু তাদের এই সফল তাদের কখনো হবে না ভাই। এটা আমি ক্লিয়ার আপনাদেরকে বলতে পারি। জি, ধন্যবাদ শ্রদ্ধাভাজন সফু ভাই। আমি এখন প্রশ্ন করতে চাই আমাদের শ্রদ্ধাভাজন আরিফ ভাইকে। আরিফ ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে আর কদিন বাদেই, হয়তো 10 দিন বাদে বাংলাদেশ বিজয়ের 50 বছরে পা রাখবে। তো জাতি হিসেবে আমরা কি কি অর্জন করতে পারলাম এই 50 বছরে, আপনি কিভাবে মূল্যায়ন করবেন আরিফ ভাই? ধন্যবাদ মাসুম, আবারও আমাকে এই মূল্যবান প্রশ্নটা করার জন্য। আসলে এই প্রশ্নটা এখন আপনার না, এই প্রশ্ন আমার না, এই প্রশ্নটা কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের। যে বিজয়ে 50 বছর আমরা পূর্তি করতেছি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আসলে আমি এই কোশ্চেনটাকে কয়েক ভাগে বিভক্ত করি। আমরা 1971 সালের আগে ছিলাম পিন্ডির আন্ডারে, মানে পিন্ডির শাসনে শাসিত ছিলাম। ওখান থেকে আমরা আসলে 50 বছরেও কিছু পাই না, আমরা বর্তমানে আছি দিল্লির শাসনে। বাংলাদেশ এই হাসিনা সরকার কিন্তু শাসন করতেছে না, এই সরকারটা চালাচ্ছে কে? দিল্লি থেকে। তো আমরা পিন্ডি থেকে দিল্লিতে গেছি, আসলে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু কিছুই পায় নাই। বা আপনি বর্তমান আওয়ামী লীগ সরকারকে দেখেন, যে আওয়ামী লীগ এই দলটা কি বাংলাদেশের সৃষ্টি? না, সৃষ্টি না। এই দলটা সৃষ্টি হয়েছিল পাকিস্তান পিরিয়ডে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এমন একটি দল যেটা হচ্ছে যে বাংলাদেশের ভূখণ্ডে সৃষ্টি, এবং একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা যিনি অস্ত্র হাতে 9 মাস যুদ্ধ করেছেন, যিনি ওই রিভোল্ট বলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, সেই রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বেই কিন্তু বাংলাদেশটা স্বাধীন হয়েছে। আর তারা সেই স্বাধীনতা মাসে বিজয় দিবস পালন করবেন, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালন করবেন, কিন্তু তার আগে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে বিদ্যালয় আছে, সেটার নাম ফলকটা আপনি মুছে ফেলতেছেন। তাহলে আপনি কি বুঝাতে চাচ্ছেন? যে আপনি সব বাংলাদেশের ইতিহাস বলে যে আওয়ামী লীগের কয়জন নেতা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে? তারা তো ছিল কলকাতার লেন, কলকাতায় পূর্তি করছে। যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে এসে তখন এই বাংলাদেশের লুটে পুটে সবাই ধনী হয়ে গেছে। তারপরে একের পরে 72 সাল এই সংবিধান পরিবর্তন করে বাংলাদেশকে তারা বাকশাল সৃষ্টি করে বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন, এই পত্রিকার অধিকার, এই সাংবাদিকদের অধিকার সব পকেটে নিয়ে দেশটাকে স্বাধীন। এবং বাংলাদেশের তখনই তো বাংলাদেশের প্রথম লুটপাট শুরু হয়েছে। বাংলাদেশে তার এই যে আপনি যুবলীগের কথা বলছেন, যুবলীগের চেয়ারম্যানের নাম কি জানো? মরহুম ওনার মনি সাহেব 1972 সালে উনি যুবলীগ প্রতিষ্ঠা করছেন। যুবলীগ প্রতিষ্ঠা করছেন কেন? ছাত্রলীগের সাথে একটা কোন্দল নিয়ে।
উনি প্রতিষ্ঠা করে কি করছে, বাংলাদেশে সবাই জানে, মনি এবং ওনার ছেলেকে জানে, তারা লাল একটা পিতা মানে লাল একটা পতাকা উঠে কারে করতো, এবং বাংলাদেশের মানুষের এবং যুবতী মেয়েরা ইডেন কলেজে তারা খুবই ভয় পাইতো। বাংলাদেশের ব্যাংক ডাকাত তখন তারাই প্রথম শুরু করছে। এবং বাংলাদেশে 1973 সালে আপনারা জানেন এই যুবলীগের গুন্ডা পান্ডা এই ক্যাসন লীগের নেতৃত্বে 1974 সালে ভোটের বাক্স কিন্তু তারাই লুটিপুটি করছে, করে ক্ষমতায় এসেছিল 1975 সালে। এ কারণে এক বাকশাল সৃষ্টি করার জন্য আওয়ামী লীগের লোকেরাই ওনাদের নেতাকে হত্যা করছে, আওয়ামী লীগের একটা বিদ্রোহী অংশ। এবং ওখানে মেজরিটি 90% লোক আবার ওনার লাশটা 32 নম্বরে রেখে আবার মন্ত্রিসভায় যোগ দিয়েছে। তারাই করে এই যে বর্তমান কাহিনীটাই দেখেন, লুটপাট তারা করতেছে, ক্যাসিনো লীগ তারা করতেছে, এবং ভোটের বাক্স তারা চুরি করতেছে, এবং সারাদিন দৌড় দিছে কে বিএনপি করছে। বিএনপিকে নিয়ে তাদের এত ভয় কেন? বিএনপি শুধুমাত্র আপনি জানেন বেগম খালেদা জিয়া 5 বার নির্বাচন করছে, কোন নির্বাচনে উনি কখনো হারেননি। আপনি দেখেন শেখ হাসিনা 1991 সালে, বিএনপি কিন্তু 1991 সালে জানেন 300 আসনে নমিনেশন দেওয়ার মতো লোক বিএনপি ছিল না। আমি তখন অনেক ছোট ছিলাম, কিন্তু বিএনপি কিন্তু 1991 সালে ক্ষমতায় চলে আসে। আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া 5টি আসনে নির্বাচন করে 5টি আসনে জয়লাভ করেছে। তদুপরি ওনাদের নেত্রী শেখ হাসিনা আমাদের খোকা ভাই ঢাকা পুরান ঢাকা থেকে উনি ফেল করছেন। তারপরে ইয়া থেকে এই উত্তরবঙ্গে আরেকটা আসনে নির্বাচন করেছেন, উনি ফেল করছেন। কিন্তু তারপরে দেখেন 2001 সালে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে ইউনিয়ন প্রতিনিধির মাধ্যমে সারা বাংলাদেশকে উনি তারুণ্যকে জাগ্রত করে 2001 সালে বিএনপি যখন সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, গ্রামে 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 বিএনপিকে উনি মানুষের হৃদয়ে পৌঁছে গেছেন। এ কারণে 2001 সালে আওয়ামী লীগ কয় আসন পাইছে জানেন নির্বাচনে? মাত্র 61টি আসন পাইছে। বিএনপি 198টি আসন পেয়েছিল তারুণ্যের অহংকার তারেক রহমানের কারণে। এই কারণে তারেক রহমান, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াকে এত ভয়। আওয়ামী লীগ আসলে ঘুম হয় না, তারা ঘুমাইলেই দেখে যে বিএনপি ক্ষমতায় চলে আসতেছে, ঘুমাইলেই দেখে। এ কারণে আবার ব্রেকফাস্ট যখন করে যাবে তখন বিএনপিকে একটা গাইল দিয়ে আবার শুরু করে। আসলে আওয়ামী লীগের চরিত্র হয়ে গেছে দেশটা কিভাবে চলবে তাদের কোনো মাথা ব্যথা নাই। শুধুমাত্র সকাল উঠে তারেক রহমানকে একটা গালি দিবে, রাত্রে ঘুমানোর আগে বেগম জিয়াকে একটা গালি দিবে, এবং মধ্যরাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একটা গালি দিবে। এইটা হচ্ছে তাদের কাজ। আসলে বাংলাদেশে এই 50 বছর বাংলাদেশ কিছুই পায়নি। বাংলাদেশ পায়নি আইনের শাসন, বাংলাদেশ পায়নি তাদের সেই আশা ভরসার গণতন্ত্র, বাংলাদেশ পায়নি সাম্যবাদ, বাংলাদেশ পায়নি তাদের মৌলিক অধিকার। এই যে মৌলিক অধিকার বলেন, আজকে করোনায় হাজার হাজার লোক বাংলাদেশে মরে যাচ্ছে। বাংলাদেশের মানুষ কি, আমার 2 দিন আগে আমার এক চাচা মারা গেছে, আপনি জানতে পারবেন যে ওনাকে হাসপাতালে নিছে, হাসপাতালে কোনো ডাক্তার নাই, চিকিৎসার অভাবে আজকে মানুষ মারা যাচ্ছে। তাইলে কি এটা কি আমাদের স্বাধীনতার শর্ত ছিল? আমার স্বাস্থ্য সেবা পাবো না? বাংলাদেশের মানুষ আজকে জব পাচ্ছে না, খেতে পারতেছে না, খাদ্যে আজকে শেখ হাসিনা বলবে যে আমরা খাদ্যে সম্পূর্ণ, কিন্তু বাংলাদেশের মানুষ আজকে খাইতে পারতেছে না, চিকিৎসা পারতেছে না। কি যে হচ্ছে দেশে, আসলে সেটা না নিয়ে এই করোনায় মানুষ মারা গেছে সেদিকে তারা কোনো মনোযোগ নাই। তারা আছে যে কে ওখানে ভাস্কর্য বানাবে, এখানে ভাস্কর্য কে ভাঙছে, এটা কে করতেছে, বাংলাদেশে কেউ মিছিল সমাবেশ করতে পারবে না, কে প্রতিবাদ করতে পারবে না, এটার জন্য অনুমোদন লাগবে। আর এই দেশ, আরে আপনি যে আওয়ামী লীগ করেন, আপনার তো লজ্জা থাকা উচিত। এই আওয়ামী লীগের ভাই বোনদেরকে বলবো তোমাদের লজ্জা থাকা উচিত যে আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ করা, তোমাদের দল তো হলে বাকশাল। তোমাদের নেতা 1975 সালে 1 মিনিটের মাথায় জাতীয় সংসদ থেকে তোমাদের দলটাকে বিলুপ্ত করে দিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠাকার, এবং উনি বহুদলীয় গণতন্ত্রের নামে যখন সরকার গঠন করেন, এবং এর মাধ্যমে এই আওয়ামী লীগ আবার পূর্ণ যৌবন দান করেন। তোমাদের তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে সকালে বিকালে ধন্যবাদ দেওয়া উচিত। তোমাদের যদি আওয়ামী লীগ বাকশাল, তোমরা যদি ভালোই জানো তাহলে তোমরা বাকশাল করো। আওয়ামী লীগ যদি তোমরা আওয়ামী লীগ করতে চাও তাহলে তোমাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মেনে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা এবং বাংলাদেশের গণতন্ত্রের একজন অগ্রদূত বলে বাংলাদেশে কিন্তু তোমরা রাজনীতি করতে হবে। ভবিষ্যতে
ভবিষ্যতে এমন দিন আসবে আসলে আওয়ামী লীগ নামটা মুখে নেওয়ার মতো লোক তোমরা পাবে না। যেটা পায় নাই যে 1975 সালে যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করে 32 নম্বর রেখে গেছে, মুনাজাত এবং কবর দেওয়ার মতো তোমাদের কিন্তু কেউ ছিল না। তোমরা কিন্তু সেই জিনিসগুলো ভুলে গেছো। আওয়ামী লীগ বন্ধুরা তোমরা ভুলে গেছো। তো এখনো সময় আছে একটা সঠিক নির্বাচনের মাধ্যমে এই 50 বছর পূর্তির এই লুটপাট বন্ধ করে বাংলাদেশের আমাদের মানুষের সব 18-19 মানুষের আশা আকাঙ্ক্ষার ভোট দেওয়ার অধিকার তোমরা ফিরিয়ে আনো। এবং ধন্যবাদ আরিফ ভাই, আমি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সরকার পরিবর্তন হবে। এই 50 বছর পূর্তি উপলক্ষে এটাই সবার আমাদের দাবি এবং আমরাও সেই আশাবাদ রাখি। আমি শ্রদ্ধাভাজন শফিক ভাইয়ের কাছে যেতে চাই। শফিক ভাই, আরিফ ভাইয়ের বক্তব্য থেকে আমরা কোট করে বলতে পারি যে আসলে এটা দুঃখজনক যে আমরা বরাবরের অনেকগুলো বছরে দেখলাম যে এক সময় জিয়া উদ্যান থেকে জিয়াউর রহমানের নামের একটা নাম ফলক যে উঠিয়ে রাতের আধারে কারা ফেলে দিয়েছে, এবং আমরা বগুড়ায় একটা ছাত্রাবাসের ওখানেও দেখলাম যে জিয়াউর রহমানের নাম সেখান থেকে খুলে ফেলা হয়েছে। এবং খুব সম্প্রতি আমরা পুরান ঢাকায় দেখলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় এবং যেখানে সেখানে সিটি কর্পোরেশন দ্বারা নির্মিত এবং মরহুম সাদেক হোসেন খোকা প্রয়াত মেয়র ওনার তত্ত্বাবধানে এবং ওনার ইয়েতেই তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই নামকরণে স্কুলের নাম হয়েছিল। এবং সেখান থেকে আমরা তাও দেখলাম কি কারা যেন সেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা সম্পূর্ণ মুছে দিয়ে নতুন একটি নাম তারা এখানে স্থাপন করলেন। আমি শ্রদ্ধার সাথে শফিক ভাইয়ের কাছে জানতে চাই, আসলে নাম পরিবর্তন করে কি কারণ নাম ইতিহাস থেকে বা তার যে একটা অবস্থান জাতির কাছে আসলে কি মুছে দেওয়া সম্ভব? আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, এটা সুন্দর প্রশ্ন করেছেন। জিয়া রহমানের নাম এই দেশের মানুষের অন্তরের ভিতর লেখা হয়ে গিয়েছে অলরেডি। জিয়া রহমান কলম 1965 সালে ভারত পাকিস্তান, আপনারা নিশ্চয়ই অনেকে হয়তো বা যাদের জন্ম না হয়ে থাকে অনেকেই জানতে পারেন বই পুস্তকে, 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে যেটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ কলম পাকিস্তানের বিজয় হয়েছিল। তখন পাকিস্তান আমরা পাকিস্তান একসাথে ছিলাম, সেইখান থেকেই কলম জিয়া রহমানের নাম চলে আসে। জিয়া রহমানের নাম তখন থেকেই মানুষ জানেন। এবং 71 সালে আসলে সত্যি কথা, আমরা যারা রাজনীতি করি আমাদের কলম ব্যর্থতা, আমরা তখন ব্যর্থ হয়েছি, আন্দোলন সংগ্রাম সবকিছু আমরা করেছি, সব রেডি, কিন্তু ওই যে মুক্তিযুদ্ধের যে ডাক, সে ডাকটা ক্রম দেওয়া হয়নি। তখন একজন অখ্যাত মেজর, সিম্পলি উনি জেনারেল না, একজন মেজর, উনি ওনার পরিবার পরিজনকে ফেলে ওনার নিজের জীবনকে হাতে বাজি রেখে, তখন তো অনেক মেজর ছিলেন ঢাকা শহরে। আজকে তৎকালীন যে সেনাপ্রধান ছিলেন শফিউল্লাহ, উনিও ছিলেন গাজীপুরে। তারপরে জিয়া রহমান ছিলেন চট্টগ্রামে। চট্টগ্রামে আরো অনেক মেজর সাহেবরা ছিলেন। কিন্তু জিয়া রহমানের যে দূরদর্শিতা এবং সাহসিকতার সাথে সে বলছে যে সে রিভলভ কতটুক মনের ভিতরে জোর থাকলে সে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। এবং শুধু ঘোষণা করলেন না, উনি ওনার যে সিও কমান্ডিং অফিসারকে উনি হত্যা করলেন। এবং তখন থেকে জিয়া রহমান নাম, তখন থেকে 26শে মার্চে সবাই যারা তখন মুক্তিযোদ্ধা, তখন সবাই এদিক ওদিক দিক বিদেশ, আমরাও তখন ছোট, বিভিন্ন দিকে আমরা তখন দেখেছি যে অনেক এদিক ওদিক ছুটাছুটি করছে, কোনো কি নির্দেশনা নাই কি করবে। তখন জিয়া রহমানের আহ্বানটা, ওই নির্দেশটা আহ্বান শুনলেন, তখন মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। জিয়া রহমান শুধু যুদ্ধে ডাক দেন নাই, উনি রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন এবং প্রতিটি ক্ষেত্রে উনি সফল হয়েছিলেন। এবং সফল হয়ে উনি রাষ্ট্রীয় ক্ষমতায় ওনার কর্মস্থল সেনাবাহিনীতে চলে গিয়েছিলেন। এবং দেশের, দেখেন জিয়া রহমান সেই ব্যক্তি, দেশের প্রতিটি প্রয়োজনে এবং রাষ্ট্রীয় ক্ষমতা, এটি কলম গড গিফটেড, আল্লাহ তাআলা প্রদত্ত। উনি কলম আল্লাহ তাআলার ইশারায় উনি 75 সালে ওনাকে কি হয়েছিল সেটা আপনারা জানেন, ওনাকে বাড়ি পাঠিয়ে দিলেন, উনি রিটায়ার্ড। উনি মোহাম্মদপুরে বাসা খুঁজতেছেন, মোহাম্মদপুরে বাসায় থাকবেন 800 টাকা বাসা ভাড়া দিয়ে। কিন্তু আল্লাহর কি মানে আল্লাহর কি ইচ্ছা যে মহান রাব্বুল আলামিন এবং এই দেশের সিপাহী জনতা মিলে জিয়া রহমান, কারণ ওই যে জিয়া রহমান আপনাকে বললাম 65 সাল থেকে জিয়া রহমান সম্পর্কে জানতেন, উনি একজন দেশপ্রেমিক ছিলেন এবং অনেস্ট ছিলেন, সততা ছিলেন, সেই জন্য ওনাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসলেন। তো এই যে লোকটা, আজকে আমি অনেক গল্প শুনেছি আমাদের তৎকালীন প্রেসিডেন্ট জিয়ার সাথে যারা চাকরি করেছেন,
ডাক্তার এডিসি ছিলেন যারা বলেছেন যে জিয়া রহমানের এখানে উনি সিরাপ পেন পড়তেন, যে সিরাপ 5টা তালি দেওয়া হতো বিভিন্ন জায়গায়, সে তার জীবনে সে বিদেশ থেকে কোনো জিনিস সে কিনে নাই, প্রতিটি সে দেশীয় জিনিস উনি ব্যবহার করতেন। এবং সে জিয়া রহমান যাওয়ার পর সে জিয়া রহমানের নাম এই দেশের মাটি থেকে আপনার কি বলে মুছে ফেলবে, এটা একটা পাগলও বিশ্বাস করবে না। তারা যতই চেষ্টা করুক জিয়া রহমানের নাম করার জন্য, ওই যে আমাদের আজকে কালকেই ভোট দেব, আগামীকাল একটা নিরপেক্ষ ভোট হোক, দেখুক যে আওয়ামী লীগ কোথায় থেকে আর বিএনপির অবস্থান কোথায় থেকে। বিএনপি এককভাবেই 300 সিটের মধ্যে আমার তো মনে হয় 250 থেকে 260টা সিট পাবে বিএনপি। আমি আপনাকে আজকের এই থেকে বলে গেলাম, আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। আওয়ামী লীগ যাক, আমি তো পূর্বে বলেছি এই দেশের গণতন্ত্র যে নস্যাৎ করেছে সেই জন্য আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগকে এই দেশের মানুষ কোনো ক্ষমা করবে না, কখনো ক্ষমা করবে না। তারা 72 থেকে 74-এ গণতন্ত্র হত্যা করেছে। আবার আমি পুরো বলছি, আবার 2008 সালে ক্ষমতায় আসার পরে তারা আবার এই যে গণতন্ত্র আজকে বিনা ভোটে তারা ক্ষমতায় আসে, দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে, কোনো খবর নাই তাদের। শুধুই আজকে বড় বড় কথা, আজকে এটিকে ঢাকা দেওয়ার জন্য তাদের এই মূর্তি ভাস্কর্য নিয়ে তাদের নাটক খেলা শুরু হয়েছে। এই নাটক ঠাটক কোনো কাজ হবে না। আজকে মানুষ জেগে উঠেছে, মানুষ জেগে উঠবে এবং মানুষের ভোটের অধিকার ফিরে পাবে, গণতান্ত্রিক পন্থা ফিরে আসবে, আইনের শাসন আসবে, নারী নির্যাতন বন্ধ হবে, মানুষ পেট ভরে খেতে পারবে, এবং এটাই হবে। এবং বিএনপি আসবে রাষ্ট্রীয় ক্ষমতা ইনশাল্লাহ। এবং এই যে অপকর্ম, এই অপকর্ম বিচার বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ হবে। আপনারা দেখেছেন এই যে বিডিআর হত্যায় 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, এটার কোনো বিচার কি সুষ্ঠু মতো পেয়েছে? আজকে দেশের কোনো আইনের শাসন নাই তো। তাই আমাদেরকে সোচ্চার, আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে এইসব দেশের বাইরে যারা আছেন, বিশেষ করে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, সবার প্রতি উদাত্ত আহ্বান, আপনারা সোচ্চার হন। কারণ এই যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার যখন আমাদের আসলেন, এই প্রবাসী ভাইরা আপনি তখন দেশে তো ঘরোয়া রাজনীতি ছিলেন, ওপেন করে রাজনীতি ছিলেন। এই আপনারা যারা প্রবাসী বসবাস করেন, আপনাদের সোচ্চার এবং আপনারা তখন আন্দোলন সংগ্রাম, আপনাদের এই কথাবার্তায় টেলিকনফারেন্সের মাধ্যমে গুলো এই সরকারের সারা পৃথিবী তখন জানতে পেরেছিল যে বাংলাদেশে কি হতে যাচ্ছে এবং বাংলাদেশে আরেকটি স্বৈরাচার আবির্ভাব হচ্ছে। কিন্তু সেই স্বৈরাচার আর টিকতে পারে নাই। এই আপনাদের প্রবাসের যে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই বাধ্য হয়েছিল তখন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার নির্বাচন দেওয়ার জন্য, এবং দেশে গণতন্ত্র, এবং সেই গণতান্ত্রিক অধিকার কে জানেন? আমাদের একমাত্র বিএনপির সেই তৎকালীন মহাসচিব ছিলেন খন্দকার দেলোয়ার সাহেব। আমি নিজে জানি খন্দকার দেলোয়ার সাহেবের সাথে আমি ছিলাম, ওনার কি ভূমিকা ছিল। আজকে আওয়ামী লীগের নেতারা বড় বড় কথা বলে, শেখ হাসিনা তখন জেলে ছিলেন, আওয়ামী লীগের অনেক নেতা আমাদের নেতাদের সাথে মিলে তারা ওই সংস্কারবাদীর নামে তারা ওই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সাথে হাত মিলিয়েছিলেন, কিন্তু তাদের সেই সফল হয়নি। তখন আমাদের একটি নেতা খন্দকার দেলোয়ার সাহেব, উনি স্ট্যান্ড নিয়েছিলেন যে না, খালেদা জিয়া জেলে, উনি যেটা দিয়েছে দেশে গণতান্ত্রিক পন্থা ফিরে আসবে। আমি আজকে যদি সেই মিটিংয়ে 29 অক্টোবর যে মিটিং ডাকা হয়েছিল, সেই মিটিংয়ে যদি খন্দকার দেলোয়ার সাহেব যেতেন, তাহলে আজকে আমরা ওই স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে 9 বছর আন্দোলন সংগ্রাম করেছি। ঠিক মঈনুদ্দিন সরকারের বিরুদ্ধেও আজকে একটা মার্শাল ল গভর্নমেন্ট আসতো, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হতো। আজকে আওয়ামী লীগ যে অকৃতজ্ঞ, সেটা তারই প্রমাণ। কারণ আজকে বিএনপি কলম আওয়ামী লীগের আজকে গণতান্ত্রিক স্পেসটা করে দিয়েছিল এই বিএনপির অবদান। প্রতিটি ক্ষেত্রে বিএনপি সোচ্চার ছিলেন। ওই যে বিএনপির প্রতি আজকে একটি সুষ্ঠু ভোট হোক ইনশাল্লাহ। বিএনপি কলম আজ পর্যন্ত কোনো রাষ্ট্রীয় ক্ষমতা আসছেন কোনো জোর করে আসে নাই। বিএনপি প্রতিটি সময় রাষ্ট্রীয় ক্ষমতা আসছে জনগণের ভোটে, জনগণের ব্যাপক, এখনো জনগণের ব্যাপক সমর্থন বিএনপির প্রতি আছে। কারণ বিএনপি মাটি ও মানুষের দল। বিএনপি যখন আসে তখন দেশীয় বলেন আন্তর্জাতিক বলেন সবাই বিএনপিকে ভালোবাসে, বিএনপির পক্ষে কথা বলে। কিন্তু আজকে সেটা একটি আমাদের প্রতিবেশী একটি দেশ, তাদের ইশারায় আজকে বাংলাদেশে আওয়ামী লীগের, আমি প্রধানমন্ত্রী বলি আজকে, সেখানে তার হাতে কি আছে জানি না, আজকে এক ব্যক্তির ইশারায় করে একটি দেশের ইশারায় করে আজকে দেশটা চলছে। এই অবস্থায় বেশি দিন চলতে পারে না এবং চলতে পারেও না। ইনশাল্লাহ আমাদের দেশে গণতান্ত্রিক সিস্টেম চালু হবে, সেটা ফিরে আসবে, ভোটের অধিকার আসবে, মানুষের কথা বলার অধিকার আসবে।
ইনশাল্লাহ বিজয় আমাদের যেহেতু বিজয়ের মাস, আপনি অনুষ্ঠানটা সুন্দর সময় করেছেন। এই 6 আজকে যে উল্লেখযোগ্য দিন, এই 6 ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস, এই ডিসেম্বর মাস বিজয়ের মাস। আমরা ইনশাল্লাহ বিজয় মাসের আমাদের বিজয় অবশ্যই হবে, এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। আমি আর বেশিক্ষণ বক্তব্য দিব না। আজকে আপনারা যারা বিশেষ করে প্রবাসে যারা এই অনুষ্ঠান দেখছেন, আমাদের বিশেষ করে বাংলাদেশি ভাই ও বোনেরা, অস্ট্রেলিয়া সহ সারা দেশে সব অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া করবেন, আল্লাহ তাআলা ওনাকে জানি হায়াত দারাজ করেন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করো, উনি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আমাদের ওনারই ভাই আরাফাত রহমান কোকরার জন্য দোয়া করো, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করবেন, যাতে ওনাকে যে আল্লাহ জান্নাতবাসী করেন। এবং আমাদের আজকে নিশ্চয়ই আপনারা অবগত আছেন, এখন করোনার প্রাদুর্ভাবটা বেশি বাংলাদেশে। আমাদের অনেক সিনিয়র নেতারা, আমাদের স্থায়ী কমিটির বলা ছিল সব ম্যাক্সিমাম সিনিয়র নেতারা আক্রান্ত হয়ে গেছে। আমাদের আরো নেতারা হয়ে গেছে, অনেক নেতারা আক্রান্ত হয়েছেন। সবার জন্য আপনারা দোয়া করবেন, মহান রাব্বুল আলামিন যাতে সবাইকে সুস্থ করে আবারও যাতে করে আন্দোলন সংগ্রাম করে এই ফেসিবাদ থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করতে পারি। আজকে আমাদের এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। আমি আমার বক্তব্য দিয়ে শেষ হয়ে থাকে, তাহলে আমি এখানে শেষ করতে আপনাকে এখনই ছেড়ে দিচ্ছি না, সরি দুঃখিত খাবু ভাই, আমি আপনার কাছে আরেকবার একটা প্রশ্ন নিয়ে আসবো। আমি একটু আরিফ ভাইয়ের কাছে যেতে চাই। আরিফ ভাই, আপনি জানেন যে 75 সালে 15 আগস্টের সেই মর্মান্তিক হত্যাকাণ্ডের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃতদেহ ধানমন্ডি 32 নম্বরে দীর্ঘ সময় ধরে পড়েছিল। আওয়ামী লীগ স্বাধীনতার সময়ে বলা চলে যে একমাত্র বাংলাদেশের রাজনৈতিক দল ছিল। আওয়ামী লীগের নেতৃত্বে তখন সবাই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, এটা অস্বীকারের কোনো জো নেই। তারপরও স্বাধীনতা পরবর্তী জাস্ট 71 থেকে 75 4 বছরের মধ্যে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে এত দীর্ঘ সময় ওনার মৃতদেহ ধানমন্ডি 32 নম্বরে পড়েছিল। কোথায় ছিল আওয়ামী লীগের নেতারা, যারা আজকে এত ক্ষয়ক্ষতি হচ্ছে যে শেখ মুজিবের ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে যারা রাজপথে সোচ্চার, এই সোচ্চারের এই প্রজন্ম বা তথা আগের প্রজন্ম তখন কোথায় ছিলেন, আপনি কি মনে করেন? ধন্যবাদ মাসুম। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসলে এটা জাতির কাছে প্রশ্ন। ইভেন কি এই বর্তমান অবৈধ হাসিনা, উনিও কিন্তু মাঝে মাঝে বলে যে 1975 সালে 32 নম্বরে যখন ওনার বাবার লাশটা পড়েছিল, তখন ওই ছিল এই হাজার হাজার যুবলীগ, ছাত্রলীগ, ক্যাসিনো লীগ, দর্শন লীগ, হাতুড়ি লীগ। ওনারা ভালো কিভাবে জানে আসলে 1971 সালের পরে উনি তো বাংলাদেশে নিজ হাতে যুদ্ধ করেন। আওয়ামী লীগ নিজ হাতে কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। আসলে যুদ্ধ করেছে কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সাধারণ মানুষ দেশটাকে স্বাধীন করার জন্য অস্ত্র হাত তুলে নিয়েছিল। তার উপরে 1971 সালে স্বাধীন হওয়ার পরে যখন শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসছেন, তখন তার আত্মীয় স্বজন, ভাই বারাদার এদেরকে নিয়ে উনি সরকার গঠন করছেন এবং লুটে পটে, এবং উনি একসময় বলেছিলেন যে মানুষ পায় সোনার খনি, আর আমি স্বাধীন হওয়ার পরে সব পাইলাম হলো চোরের খনি। নিজের কম্বলটাও তখন তার ছিল না। এই আপনি এই যুবলীগটি বলেন, ছাত্রলীগ বলেন, এই তারা বাংলাদেশে লুটে পুটে ভোট 1974 সালে ভোটের বাক্স নিয়ে আসছে। তারপরে উনি সরকার গঠন করতে গিয়েছিলেন। 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বিপি ইলেকশনে, সংসদ ইলেকশনে তারা ভোটের বাক্স চুরি করছে। এ কারণে মানুষের তাদের শেখ মুজিবুর রহমানের এই শাসনে অতিষ্ঠ হয়ে মানুষ তখন দোয়া করছিল যেন উনি কখন যায়। ওই 15 আগস্ট যখন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, বাংলাদেশের মানুষ তখন স্বাভাবিকভাবেই তাকে দাফন করার জন্য জানেন, তার জন্য মিষ্টি বিতরণ করছে। বিশেষ করে আওয়ামী লীগের লোকজন পর্যন্ত তখন এইসব আওয়ামী লীগ কিন্তু সবাই কিন্তু ওই কার সাথে, তার মোস্তাকের নেতৃত্বে সরকার গঠন হয়েছে। এই এসটি ইমাম এখন আওয়ামী লীগের শেখ হাসিনার বড় কুটুম, ওনার নেতৃত্বে তখন এই মন্ত্রিসভা
গঠন হয়েছিল, সবাই সুর করে ক্ষমতার জন্য ওদিকে চলেছে। আসলে তারা কেউ কিন্তু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে না, আওয়ামী লীগকে ভালোবাসে না। আওয়ামী লীগ অরিজিনালি আসলে কোনো দলে না, আমি মনে করি এটা একটা অভিশপ্ত দল। ছাত্রলীগের নেতারা বলে এই আওয়ামী লীগ কোনো একটা দলও না, এটা একটা আসলে রাজনৈতিক দল হিসাবে গঠিত হয় না। গঠিত হয় নাই বলে তারা কারো প্রতি কারো কোনো মায়া মমতাবোধ নাই, জনগণের প্রতি কোনো প্রতিশীল না, তারা জনগণকে পছন্দ করে না। আওয়ামী লীগ নেতারা জনগণের কাছেও যেতে পছন্দ করে না। এই বর্তমান নেত্রী হচ্ছে ওনাদের হাসিনা আপা, যাকে যেখানে সিলেকশন করে দিবেন তারা মনে করেন যে সে উনি নির্বাচিত হয়ে যাবে। অর্থাৎ তাদের জনগণের কাছে যাওয়ার, জনগণের কাছে গেলেই না মানুষের জনগণের প্রতি ভালোবাসা থাকবে এবং জনগণের ভিতরে আওয়ামী লীগের প্রতি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হবে। এই কারণে মানুষ যাবে। আমি আল্লাহ না করুক, এই যে বর্তমান শেখ হাসিনা উনি যে এখন প্রধানমন্ত্রী, আল্লাহ না কাজ করুন উনি মারা গেলে আওয়ামী লীগের নেতারা কই যাবে, এটা আসলে কিন্তু তারা বিশ্বাস করতে পারতেছে না। কিন্তু এই স্বাধীনতার এই 50 বছর পূর্তি উপলক্ষে আসলে তাদেরকে আল্লাহ হেদায়েত করুক, তারা যেন জনগণের কাছে যায়। তারা বিএনপি থেকে রাজনীতিটা শেখা উচিত। বিএনপি আসলে দিনে দিনে একটা ইনস্টিটিউট গড়ে উঠেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা আশীর্বাদ, তারেক রহমানের একটা আশীর্বাদ এই দলটার প্রতি আছে। তারা আসলে কি রাজনীতিটা এই বিএনপি থেকে শেখা উচিত। যে বিএনপি করতে গেলে আসলে বলে যে সবাই বুকে ফাটা লাগে, এই যে বুকে সাহসটা লাগে যে এত বছর ক্ষমতা, এত নির্যাতন অত্যাচার সহ্য করেও বিএনপি নামক দলটাকে মানুষ বুকে ধারণ করে আসছে। এই কারণে আপনি জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মৃত্যুবরণ করেছেন তখন কিন্তু লক্ষ লক্ষ লোক ওনার জানাজা অংশগ্রহণ করেছেন। আপনার ওনার ছোট ছেলে আরাফাত রহমান কোকো যখন মারা গেছেন তখনও কিন্তু লক্ষ লক্ষ লোক ঢাকা শহরে নেমে আসছেন শুধুমাত্র ওনার জানাজায় শরীক হওয়ার জন্য। এটা থেকে কিন্তু আওয়ামী লীগকে লেসন নেওয়া দরকার। আসলে বাংলাদেশের মানুষকে শোষণ করে কখনোই তারা পার পাবে না। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিতাড়িত হতে হবে এবং যেদিন ক্ষমতা থেকে তারা চলে যাবে তাদের কি অবস্থা হবে আল্লাহ পাক আল্লাহ রহিম জানে। অতএব এই 50 বছর পূর্তি উপলক্ষে আজকের এই ডিসেম্বর মাসে আমরা 18 কোটি জনগণ আশা করব যে তাদেরকে আল্লাহ রহম করুক, বাংলাদেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, গণতন্ত্র ফিরে পাক এবং একটা সুষ্ঠু নির্বাচন হোক। একটা সুষ্ঠু নির্বাচন হোক, বাংলাদেশের মানুষ খেয়ে পরে বাঁচুক। এই লুটপাট বন্ধ করে বিদেশি বেগুন পাড়া বানায় কখনো আওয়ামী লীগ মানুষের মন নিতে পারবে না। বাংলাদেশের মানুষের ভোট কখনো দিবে না। ওরা জানে বাংলাদেশের মানুষ কখনো নৌকায় ভোট দেয় না। আসলে এই আওয়ামী লীগকে কখনো বাংলাদেশের মানুষ পছন্দ করে না। এই কারণে তারা আজকে হেফাজত, কালকে এটা ভাস্কর্য, এটা করে আসলে বাংলাদেশের মানুষকে একটু রঙ্গ খেলায় মেতে উঠেছে। এই রঙ্গ খেলা একদিন বন্ধ করতে হবে। যেদিন বন্ধ হবে আওয়ামী লীগ আসলে পালানোর পথ পাবে না। আওয়ামী লীগ আসলে ধন্যবাদ আরিফ ভাই, আপনার বক্তব্য স্পষ্ট। আমরা অনুষ্ঠান শেষ করতে হবে। আমি অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন আমাদের শ্রদ্ধাভাজন শফু ভাইকে করতে চাই। জনাব শফু ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে আমরা টেলিভিশনের মাধ্যমে জেনেছি যে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি যেটা দোলাই পাড়ে যেটা স্থাপনের জন্য প্রপোজ করা হয়েছে তথা মঞ্চ তৈরি করা হয়েছে, সেটা তৈরিতে বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে 9 কোটি টাকা খরচ হবে এবং বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্ম থেকে প্রবাসীরা তথা বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষজন এও উক্তি করেছেন, এও বিভিন্নভাবে মন্তব্য করেছেন, যেটা আমি খুব অনেকদিন যাবৎ লক্ষ্য করেছি, বিশেষ করে গত 5-7 দিন যাবৎ, যে আসলে ভাস্কর্য নির্মাণের নামে জনগণের রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের একটা মহোৎসব এখানে হচ্ছে কিনা এটা অনেক দর্শক তথা অনেক রাষ্ট্রীয় জনগণ সেটা উদ্বেগ প্রকাশ করেছেন। আপনি কি এই উদ্বেগের সঙ্গে একমত? কিভাবে দেখছেন আপনি শফু ভাই? আপনার কাছে সর্বশেষ কোশ্চেনটুকু করতে চাই প্লিজ। ধন্যবাদ আপনাকে, একটি সুন্দর প্রশ্ন তুলেছেন। শুধু আপনার এই ধোলাইপাড়ের ভাস্কর্য না, আমি আপনাকে ভাস্কর্যের একটা দিচ্ছি যে এই পর্যন্ত যে কটা ভাস্কর্য হয়েছে সে ভাস্কর্যের যে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে খরচ হয়েছে সেই খরচের আমি আপনাকে একটা দিচ্ছি, মানে তার হিসাব দিচ্ছি। যেমন আপনি কি বলে
এটা কোন জায়গায়, রাজশাহী, এই যে রাজশাহীতে বঙ্গবন্ধু স্কোয়ার মোট ব্যয় হয়েছে 59,28,28 লাখ টাকা রাজশাহীতে। তারপর পূর্বাঞ্চল ঢাকা, পূর্বাঞ্চলে দেখবেন বঙ্গবন্ধু চত্বর যেটা, সেখানে মোট ব্যয় হয়েছে 55,01,00,000 টাকা। আর রাঙ্গামাটি ভাস্কর্য হয়েছে মোট ব্যয় হয়েছে 3,75,00,000 টাকা। এটি এলো, আপনি তো বললেন যে 9 কোটি টাকা ওই ভাস্কর্য হচ্ছে ধুলাইপাড়েটা, আর বাকি এর বাবদ হয়েছে, আরো হচ্ছে। এটি দিয়ে যদি আপনি সঠিক মতো অন্য কাজ করা যেত, মানুষের প্রাণে বাঁচা। আজকে আমাদের দেশে যে করোনার যে অবস্থা সৃষ্টি হয়েছে, মানুষকে বাঁচানোর জন্য হাসপাতালের যে ভেন্টিলেশনের যে অভাব, ভেন্টিলেটরের যে অভাব, সেই অভাবটা পূরণ করা যেত। কেনা যেত 1,000 ভেন্টিলেটর, এই টাকাগুলি দিয়ে কেনা যেত 1,000 ভেন্টিলেটর। তার এই অর্থ ভেন্টিলেটর কেনা যেত, যেমন এই আপনি কি বললে 536টি, এই অর্থ দিয়ে যে আপনি যেটা বঙ্গবন্ধু স্কোয়ার যেটা রাজশাহীতে করছে 536টি, এবং মাসে একজন করে বাঁচানো যেত 4,828 জন, 28টি প্রাণ। তারপরে বঙ্গবন্ধু চত্বর পূর্বাঞ্চলে যেটা হয়েছে, যেটা 550,1,00,000 টাকা খরচ হয়েছে, এই অর্থ যদি ভেন্টিলেটরের পিছনে কেনা যেত, ভেন্টিলেটর কিনা যেত, তাহলে 498টি ভেন্টিলেটর কিনা যেত, এবং মাসে একজন করে বাঁচানো যেত 4,481টি প্রাণ। ভাস্কর্য তো এই অর্থ যদি ভেন্টিলেটর কিনা 34টি ভেন্টিলেটর কিনা যেত, এটা হলো কোন জায়গায়, বঙ্গবন্ধু ভাস্কর্য রাঙ্গামাটি যেটা হয়েছে, সেটা যে মাসে একজন করে বাঁচানো যেত 305টি প্রাণ। এই যে আমরা ভাস্কর্য যদি করলাম, মানুষ যখন মরে যায়, মানুষ সেই জিনিসগুলো রেখে যায় কি, সদগায়ে জারিয়া। আমরা মুসলমানরা যেটা জানি সদগায়ে জারিয়া, সে সদগায়ে জারিয়া কি, সেটা আপনি করতে পারেন। একটা ভালো রাস্তা, একটা কালভার্ট করে দিতে পারেন, একটা মসজিদ করে দিতে পারেন, এতিমখানা করে দিতে, স্কুল ঘাট করে দিতে পারেন। তাহলে আপনি যখন একটি গাছ লাগাইতে পারেন, সেই গাছ থেকে ফল আসবে, সেই ফল খেলে মানুষ তার দোয়াটা পাবে, সেই দোয়াটা তার রুহের উপরে যাবে। এমনিভাবে এইসব কাজগুলি করে, এবং ভালো ছেলে সন্তান রাখলে, ভালো আলেম রাখলে, এই জিনিসগুলি সাধারণত আমরা যেটা বুঝি মুসলমানরা, এই জিনিসটা এবং ভালো কাজগুলো, এই কাজগুলো, এই যে ভাস্কর্য না করে এই কাজগুলো যদি করা যেত, তাহলে কি ওনার রুহে উনি কি শান্তি পেতেন না? এটা অবশ্যই এটা ভাবা উচিত ছিল। এখনো সময় আছে, এই ভাস্কর্য সবকিছু বন্ধ করে দিয়ে এই জিনিসগুলো যদি করা হয় মানুষের কল্যাণে, মানুষের জন্য। আজকে দেশের যে অবস্থা, দেশের চিকিৎসা সেবার যে ব্যবস্থা, যে অবস্থা সৃষ্টি হয়েছে, আজকে মানুষের চিকিৎসা সেবা ঠিক মতো পাচ্ছে না। আজকে হাসপাতালে করোনা রোগীরা ভর্তি হতে পারছে, ভেন্টিলেশন পাচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে তারা ফিরে আসতেছে, মৃত্যুর জন্য মানুষ আজকে করোনা রোগীরা মারা যাচ্ছে। এই জিনিসগুলো যে আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় এই যে ওনারও রুহের শান্তি পেতেন। পাশাপাশি আওয়ামী লীগের যারা আছেন এবং আমরা যারা জনগণ আছি এই দেশের, তারাও মনে ভালো হতো। এই সব কিছু, এই ভাস্কর্য খেলা বন্ধ করা উচিত, এবং আমাদের মনে হয় এই জিনিস থেকে আমাদের দূরে। আমি আওয়ামী লীগের বর্তমান প্রধানমন্ত্রীকে উদাহরণ আহ্বান জানাবো, আওয়ামী লীগের নীতি নির্ধারককে আপনি আহ্বান জানাবো, আপনারা এখান থেকে ফিরে আসেন। একটা লোক মারা গিয়েছে, শেখ মুজিবুর রহমান, তো ওনার দেশের জন্য অনেক অবদান আছে, আমরা ওনার অবদানকে কোনো মতেই খাটো করে দেখতে চাই না, কিন্তু এই সব থেকে ফিরে এসে ওনার জন্য আমরা দোয়া কালাম করি। এই ভাস্কর্য খেলা বন্ধ করেন, দেশের হানাহানি বন্ধ করেন, অনেক হয়েছে, আর করেন না। দেশটাকে একটা অবস্থায় নিয়ে আসি, আমরা দেশের জন্য কাজ করি, দেশের মানুষের ভোটের অধিকার দিই, মানুষের কথা বলার সুযোগ দিই, আইনের শাসন দিই। আমি আবারও বলছি, এই জিনিসগুলো আমাদের করা উচিত, না হলে কোনো জাতি হিসাবে কোনো আপনারা কেউ ক্ষমা পাবেন না। আজকে আমরা যারা আছি, আমাদের পূর্বের যে জেনারেশনগুলো, তারা আজকে দেখছি কলম সব কিছু লক্ষ্য করছে যে কি হচ্ছে। আজকে যে ছেলেটা আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, সে যখন স্কুলে 1-2-তে পড়ে, আজকে সেই ছেলে আজকে ঢাকা আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে ছেলেটা কলম সে বুঝতে পারছে যে দেশে কি হচ্ছে। কেউ আমরা এর থেকে কলম রেহাই পাবো না। আমি আবারও আপনাদের কাছে আহ্বান জানাবো, বর্তমান প্রধানমন্ত্রীর কাছে, আওয়ামী লীগের নেতাদের কাছে, এই ভাস্কর্য খেলা বন্ধ করেন, দেশটাকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে আসেন, দেশের মানুষ ভালো মতো থাকুক, দেশটাকে একটা শান্তিপূর্ণ জায়গায় নিয়ে আসুন। তাহলেই
আমরা জাতি হিসাবে আমরা এই করবো। কারণ আজকে মানুষ বিদেশি কলম দেখছে কি হচ্ছে দেশে, আজকে বিদেশে আজকে আপনারা এটি দেখাতে চাচ্ছেন। আজকে আওয়ামী লীগের কি জানে আমেরিকায় একটি নতুন সরকার আসছে, আপনারা তাদেরকে দেখাতে চাচ্ছেন যে দেশে মৌলবাদী ভরে গেছে। এটা কলম তারা বোঝে, পশ্চিমারা কলম বোঝে বাংলাদেশে কি হচ্ছে। এই খেলা করে করে আপনাদের কোনো লাভ হবে না, এটা আরো নিজেদের ক্ষতি করবেন, নিজেদের দলের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। দয়া করে এই কাজটি আপনারা করেন না। আমরা যারা রাজনীতি করি, রাজনীতি যারা করি, দেশের মানুষ আমাদের কাছে অনেক চাহিদা আছে, অনেক চাওয়া পাওয়ার আছে, আমরা কোনো সেভাবে কাউকে দিতে পারছি না। তাই আমি আর আজকে যারা আমার কি এখানে বক্তব্য শেষ হবো? তাহলে আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য, এবং আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে, শহু ভাইকে এবং আরিফ ভাইকে, যে মূল্যবান সময় থেকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। তো দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই যে দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের আপনি একটু এক মিনিট আমি একটু বলে নেই। আপনাদের ধন্যবাদ, বিশেষ করে আপনি যে প্রশ্নগুলি করেছেন, সুন্দর প্রশ্ন করেছেন, সময় উপযোগী প্রশ্ন করেছেন। বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট করেছেন। আপনাদের এই সুপ্রভাত যে সাপ্তাহিক যে অনুষ্ঠানটা, আমি আপনাদের সামনে এগিয়ে যান, এবং আপনারা আপনারা যে বিদেশে থেকে, আমাদের প্রবাসী থেকে, আপনারা বাংলাদেশে প্রবাসী যারা থাকে, আমি গিয়েছি, আপনারা অনেক কষ্ট করেন। কারণ এখানে কাজ করলে কোনো বাংলাদেশের মতো না, এখানে কাজ করলে পয়সা পাবেন। এরপরও আপনারা যে সংগঠন নিয়ে কাজ করছেন এবং দেশের জন্য কাজ করছেন, দেশের মানুষকে স্বচ্ছ হতে জন্য কাজ করছেন, দেশের মানুষের জন্য কাজ করছেন, সেই জন্য আমি আজকে প্রভাতে যারা আয়োজন করেছেন, এবং আপনিও ব্যক্তিগতভাবে আমি আপনাকে ধন্যবাদ জানাই। এবং সবাই যদি আপনারা আপনাদের সামনের দিকে এগিয়ে যান, দেশের মানুষের কথা বলেন, এবং প্রবাসী যারা আমাদের এই অনুষ্ঠান দেখেছেন, আপনাদেরকেও আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি শহু ভাই, আপনাকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আরিফ ভাইকেও। তো দর্শক, ধন্যবাদ সকল কলা কৌশলী সবাইকে আমাকে এই সুন্দর প্রোগ্রামে এবং আমাদের শ্রদ্ধাভাজন ছাত্র আন্দোলনের সোনালী ফসল মীর শরাফত আলী শহু ভাইয়ের সাথে সুন্দর একটা অনুষ্ঠানের জন্য আমিও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিএনপি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সবাইকে, দেশে বিদেশে যারা আছেন, করোনায় আক্রান্ত আছেন, আমাদের বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ অনেকেই করোনায় আক্রান্ত আছেন, সবার জন্য আমরা দোয়া করি এবং সবাই যেন আগামী দিনে সুস্থ হয় এবং বাংলাদেশে একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা হয় এবং একটা লোকও যেন ডাক্তারের চিকিৎসা ছাড়া মারা না যায়, সেই দোয়াই সবাই। জি, আমরা সেই আশাবাদ করি। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আয়োজন। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত কোনো প্রশ্ন পাঠাতে চাই যদি আপনারা চান, তাহলে আমাদের ফেসবুক পেজ সুপ্রভাত সিডনি পেজে আপনারা নক করতে পারেন, ইনবক্স করতে পারেন, অথবা আমাদের ইমেল অ্যাড্রেস suprabhat.ceo@gmail.com, এই ঠিকানা আমাদেরকে আপনারা আপনাদের প্রশ্ন অথবা উপদেশ পাঠিয়ে দিতে পারেন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আগামী রবিবার একই সময়, সিডনি সময় 9টা, বাংলাদেশ সময় 4টায় আবারও দেখা হবে আরো দুজন অতিথিকে নিয়ে। এবং আবারও আপনাদের সুস্বাস্থ্য এবং এই করোনা মহামারীর সময়ে আপনাদেরকে পরিবারের সাথে থাকুন, সুস্থ থাকুন, সর্বোপরি ভালো থেকো বাংলাদেশ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।